নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা দহন। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব। উত্তাল সমুদ্রের মতো ঢেউ ভাঙছিল দুটো শরীরে। ঢেউয়ের বুকে ঢেউ, ঢেউয়ের পিঠে ঢেউ। অবিরাম ঢেউয়ের অভিঘাতে চলকে চলকে উঠছিল আদিম রিপু। সুদর্শন ছেলেটা গানের কথা আর সুরের সঙ্গে তাল মিলিয়ে পিঠ, বুক, উদর, নিতম্ব, কোমর সর্বাঙ্গ দিয়ে ঘাঁটছে রূপসী মেয়েটাকে। মেয়েটার শরীরের 4 ভাগের 3 ভাগ উন্মুক্ত। চলি আর ঘাগড়ার মাঝে আটলান্টিকা মহাসাগরের ব্যবধান। তার মোমে মজা মসৃণ ত্বক, উদ্ধত যৌবন আর অলৌকিক সুষমা মাখা দেহের প্রতিটি খাঁজ থেকে বিকীর্ণ হচ্ছে তেজস্ক্রিয় কামনা। ঝিনুক মুখ ঘুরিয়ে নিল। আজকাল যে বাড়িতেই যাও, যখনই যাও শুধু টিভি টিভি টিভি। ফার্স্ট চ্যানেল, সেকেন্ড চ্যানেল, কেবল স্টার, এমজি, সর্বত্রই একই দৃশ্যের রকম ফের। 5-7 বছর আগেও এই ধরনের দৃশ্য ঘরে বসে দেখতে নিষিদ্ধ রোমাঞ্চ জাগত। এখন সব জলভাত। সময় এখন আলোর গতিতে দৌড়াচ্ছে। সবকিছুই এখন অনেক বেশি মুক্ত। মুক্ত দুনিয়া, মুক্ত অর্থনীতি, মুক্ত আমোদ প্রমোদ। রংদার বিজ্ঞাপনে জীবন এখন অনেক বেশি মোহময়, খোলামেলা। বিশাখার বাবা হঠাৎ ঘরে ঢুকে টিভিটা বন্ধ করে দিল। কি তোমার দিনরাত এই নাচ গান দেখো বলো তো? ইয়াং ব্লাড। সামনে খাবার পড়ে আছে, খাও দাও, আড্ডা মারো, হইচই করো। তা না, সব ঘাড় সোজা করে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তো। বিশাখার মা বেশ অপ্রসন্ন হয়েছে। এই প্রোগ্রামটা সবাই দেখতে ভালোবাসে, তোমার মতো রসকসহীন লোক ছাড়া। এটা শেষ হলেই উঠে যাব। কোনো দরকার নেই শেষ হওয়ার। ওই নৃত্য না দেখলে জীবন বিফলে যাবে না। আমাকে খেতে দেবে, চলো। বিশাখার বোন সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছে, খুড়তুতো ভাই ক্লাস 5-এ। এইসব নাচগানা দুম করে বন্ধ হয়ে গেলে মাথা গরম হয়ে যায় তাদের। দিদির বন্ধুদের সামনে সেই রাগ প্রকাশ করতে না পেরে দুজনে মার্চ করে বেরিয়ে গেল ঘর থেকে। টিভি বন্ধ হতে ঝিনুক মনে মনে খুশিই হয়েছে। ওই বাক্সটা তাকে যে কখনো টানে না এমন নয়, তবে সে শুধু নিজের বাড়িতেই। দৃশ্যগুলো তখন অন্যরকম। দেখতে দেখতে কখনো কখনো এক ধরনের অলীক মায়াও জাগে। যেন ঝিনুকের সকালে স্কুল সত্যি নয়, যেন প্রায় দুপুরেই ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হওয়া সত্যি নয়, যেন বিকেলে একই রাস্তায় হাঁটতে হাঁটতে মুখহীন একই মানুষজনের দিকে তাকিয়ে দেখা সত্যি নয়। সত্যি শুধু ওই বাক্সে মেলে ধরা জগৎটাই। ঝিনুকদের চণ্ডীতলার 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। দক্ষিণের ছাই 6x3 ব্যালকনি, টবে সাজানো পাতাবাহার গাছ। সবই তখন মুছে গিয়ে বিশাল বর্ণময় বিলাসময় প্রাসাদ হয়ে যায়। রক্তের কণিকায় অমুক বাসনার মতো ঢুকে পড়ে ওই ম্যাজিক বাক্স। ওই বাক্সের ভিতরেই গাঢ় অরণ্যের সুরি পথে তুনিরের সঙ্গে হাঁটে ঝিনুক। বরফের ওপর দৌড়ায়, কাকচক্ষু ঝর্ণার উন্মত্ত স্নান করে দুজনে। তুর্নির যে সেই মুহূর্তে পাশে নেই, প্রায়শই থাকে না। সে কথা ঝিনুক সম্পূর্ণ ভুলে যায় যেন। তা বলে ওই বিদঘুটে নাচা গানা, ছি। বিশাখার বাবা মা ঘর থেকে বেরিয়ে যেতে সুলগ্না ফিস ফিস করে বিশাখাকে বলল, সাউন্ড অফ করে একটু চালিয়ে দে না, আজ খলনায়কের গান দিতে পারে। ভৈনাক বলল, দেবে না, এখন সঞ্জয়ের মুখ টিভিতে ব্যান্ড।
আগে তো হিরো টাডা থেকে ছাড় পাক। সুলগ্নার মুখ কাঁদো কাঁদো হয়ে গেল। পিঁপড়ে থেকে ঐরাবত, কারুর কোনো কষ্ট তার সহ্য হয় না। বন্ধু মহলে তার নাম নাজুক দিল। সে বলল, এটা কিন্তু ভারী অন্যায়। একটা বাচ্চা ছেলে ভুল করে একটা কাজ করে ফেলেছে, তার জন্য সবাই মিলে তাকে এরকম করা, কি নিষ্ঠুর। হুম, কচি খোকা আমার, যুদ্ধ যুদ্ধ খেলবে বলে ফরেন আর্মস কাকে রেখেছিল না? ইস, সঞ্জয়ের যেন সব দোষ না, আর অন্যরা সব কি? তোদের পলিটিক্যাল লিডাররা বুঝি সব খসে পড়া দেবতা? এই তোর রশিদের কেসেই দেখ না সব কেমন ফাঁসে। তোরা থামবি? সারাক্ষণ শুধু এক বোরিং টপিক। সুভাষিস রুখে দিল বাজার চলতি আলোচনাটাকে। আয়, আমরা এখন মুরগির ঠ্যাং তুলে বিশাখার চাকরি পাওয়া সেলিব্রেট করি। হইচই করে প্লেট থেকে মুরগি তুলে ধরল সকলে, যন্ত্রচালিতের মতো ঝিনুকও। তূর্ণির এখনো আসছে না কেন? ঝিনুকের আনমোনা মুখ, দরজার দিকে বারবার ফিরে ফিরে তাকানোর নজর পড়েছে মৈনাকের। কিরে শোভনা, তোর তূর্ণির আজকাল অফিসের তালা লাগানোর কাজটাও করছে নাকি? ঝিনুক অনেকক্ষণ ধরে একটা বাবুলগাম চিবাচ্ছিল। যে কোনো উত্তেজনার সময় এসে কচকচ করে বাবুলগাম চিবোয়, শিশুকালের অভ্যাস। সুজাতা অনেক চেষ্টা করেও মেয়ের এই বদ অভ্যাস ছাড়াতে পারেনি। মুখ নাড়তে নাড়তে সে গম্ভীর উত্তর দিল, তাই হবে। তূর্ণির অফিস বাদ দিয়ে ইদানিং খুব বেড়েছে। ঝিনুকের সঙ্গে 5 মিনিট কথা বলতে গেলেও 3 বার কুরুভিলা, 2 বার রজত রায়, 6 বার ফিনান্স ডিরেক্টর। তূর্ণিনের কথা ঘুরে ফিরে আসবেই। 7টা, 7:30টার আগে বেশিরভাগ দিন অফিস থেকে বেরোয় না। ছুটির দিনেও যে কোনো অজুহাতে তার অফিস দৌড়াতে চাই। অথচ চাকরিটা পাওয়ার আগেও তূর্ণি ছিল অন্যরকম। তখন তার শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে ঝিনুক ঝিনুক ঝিনুক। তুই 3 দিনের জন্য মুর্শিদাবাদ বেড়াতে যাবি? আমি বাঁচবো না। পরশু সন্ধ্যায় বিয়ে বাড়ি আছে তোর। আমি উল্টো ফুটে ল্যাম্পপোস্টের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবো। কাকার শ্রাদ্ধে আমাকে নবদ্বীপ যেতে হবে। চান্স নেই। গেলে আমি সেদিন ফিরতে পারবো? তখন আমার শ্রাদ্ধ করে কে? রোজ ঝিনুকের সঙ্গে দেখা হচ্ছে, তবু 47 পাতার প্রেমপত্র, 57 পাতার প্রেমপত্র, 73 পাতার প্রেমপত্র। তূর্ণির এরকমই, সব কাজই তার মাত্রা ছাড়া। আবার এই মাত্রা ছাড়া ব্যাপারটাও কেমন যেন গোলমেলে। ঝিনুক মাঝে মাঝে থই পায় না। কতটা মাত্রা ছাড়াবে তারও এক জটিল হিসেব যেন নিরন্তর চলছে তূর্ণির মস্তিষ্কে। চার্টার ইন্টার পরীক্ষার আগে 3 মাস মোট 765 ঘন্টা পড়বে বলে স্থির করেছিল তূর্ণির। 31 ঘন্টা কম পড়া হয়েছে বলে পরীক্ষাতেই বসতো না প্রথমবার। একবার 1 মাসে 125 ঘন্টা ঝিনুকের সঙ্গে কাটাবে বলে ঠিক করেছিল। হিসাব পূর্ণ করতে মাসের শেষ কদিন ঝিনুকের বাড়িতে এসে বসে আছে তো বসেই আছে। রাত 9টা বাজে ভ্রুক্ষেপ নেই। 10টা বেজে গেলে হিলদোল নেই। 3 দিন 10:30টার পরে তূর্ণিরকে প্রায় ঠেলে ঠুলে বাড়ি থেকে বার করেছিল ঝিনুক। শেষ দিন তো ঝিনুকের দরজাতেই আটকে রাখলো আরো 20 মিনিট। বাড়িতে কৈফিয়ত দিতে দিতে ঝিনুকের জান কয়লা। মা তো আছেই, মার এমনিতেই কৌতূহলের অন্ত নেই। বাবা যে ঘরের পর্দা বদলানো হলেও 3 মাসের আগে বুঝতে পারে না, সেই বাবা পর্যন্ত ভুরু কুচকোতে বাধ্য হয়েছিল সেবার। অফিস নিয়েও কি ওরকম কোনো ছক কষেছে তূর্ণির? 1 বছরে 2500 ঘন্টা অফিসে কাটাবে, অথবা 3000। স্টেটস যাওয়ার জন্য যেরকম খেপেছে। ঝিনুক জানলার ধারে গিয়ে মুখের বাবলগাম ফেলে এলো। দিনের প্রখর তাপ ঝিমিয়ে এলেও বাইরের বাতাস এখনো বেশ গরম। পাখার তলা থেকে একটু সরলেই চোখে মুখে ঘাম জমে যায়। গুমোট ভাবটাও আজ বড় বেশি। বিশাখাদের বাড়িটা যদুবাবুর বাজারের গায়ে বলে গুমোটটা কি এখানে বেশি তীব্র? ঝিনুক খাবারের প্লেট হাতে তুলল।
বিশাখা বলল, আর একটু মাংস নিবি তোরা? নে না। টুর্নি আসে কিনা ঠিক নেই। অনিন্দিতার বর তো ঝুলিয়েই দিল। নীলাঞ্জনা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, অনিন্দিতার নাকি বাচ্চা হবে? সুভাষিস যত্ন করে পরোটা ছিঁড়ছিল, আর চোখে বিশাখার দিকে তাকালো। তার মানে আর একটা খাওয়া পাওনা হচ্ছে? নীলাঞ্জনার চোখ পাকালো। লজ্জা করে না বলতে? নিজে চাকরি পেয়েও এখনো খাওয়ালি না, বসে বসে বিশাখারটা গিলছিস, সঙ্গে সঙ্গে আর একটা খাওয়ার ধান্দা। খেপছিস কেন? তুইও তো খাওয়াবি না, খাওয়াবে অনিন্দিতার বর। তোকে থোড়াই খাওয়াবে, পয়সাও তো সস্তা না। হাসালে বস? অনিন্দিতার বরের পয়সার অভাব? ছুরি কাঁচি হাতে ধরলেই পয়সা। যেমন যেমন এই শ্রবণা, বল না যেমন? যেমন পকেট মারদের ব্লেড ধরলেই পয়সা। ঝিনুক ঠোঁট টিপে হাসল। যেমন ট্রাফিক পুলিশদের লরি ধরলেই পয়সা। সুলগ্না খিলখিল হাসছে। তোরা ভীষণ অসভ্য হয়ে আছিস। মোটেই অনুর্বর চশমাখোর ডাক্তার নয়, পাড়ার পুত্তুর ক্লিনিকেও বসে জানিস। কত গরিব লোকদের কম পয়সায় অপারেশন করে দেয়। ঝিনুক বেচার মুখে বলল, অনুটা আজ না এসে আমাকেও ফাঁসিয়ে দিল। ওর বই দুটো ফেরত দেবো বলে নিয়ে এসেছিলাম, অনেকদিন ধরে আমার কাছে পড়ে আছে। আমার এই ভারী বোঝা টেনে টেনে ফেরা মানে হয়? এই মৈনাক, তুই তো শ্বশুর বাড়ির কাছে থাকিস, তুই একটু পৌঁছে দিবি? মৈনাক বিশাখার দিকে চুপ করে তাকিয়ে নিল। বিশাখার সঙ্গে তার গভীর প্রেম। কলেজে পড়ার সময় অনিন্দিতার আবার সামান্য দুর্বলতা ছিল মৈনাকের প্রতি। বিশাখা সে কথা জানে। বিশাখার সামনে অনিন্দিতার কথা উঠলে মৈনাক তাই একটু কাঁটা হয়ে যায়। সে উদাস মুখে বলল, বইগুলো হজম করে গ্যাঁট হয়ে বাড়িতে বসে থাক। ও ঠিক সুরসুর করে তোর কাছে যাবে। ও না গেলে ওর বর যাবে, যেতেই হবে। কেন? ওর হবু বাচ্চার জন্য এবছর থেকেই স্কুলে লাইন লাগাতে হবে না? অবশ্য তোর ব্যাকিংয়ে তোদের স্কুলের লাস্ট টাইমেও অ্যাডমিশন পেতে পারে। ঝিনুক হেসে ফেলল। আমার বাবা কোনো হাতফাত নেই, আমাদের স্কুল টিচারদের কোনো কোটা থাকে না। নীলাঞ্জনা ফস করে বলে উঠল, তোর কোটা নেই? তোর হিসমিস্ট্রেস তো আছে, নিজে সেই কোটায় চাকরিতে ঢুকে গেলি। স্কুলের চাকরিটা পাওয়ার পর থেকে এই ধরনের ছোটোখাটো টিকা টিপ্পনি ঝিনুককে অনেক শুনতে হয়েছে। তার নিজেরই স্কুলের প্রাইমারি সেকশন ইনচার্জ গীতালি বসুর কাছ থেকে খবর পেয়ে ঝিনুক সোজা গিয়ে ধরেছিল তাদের হেডমিস্ট্রেসকে। এমএ পরীক্ষা দিয়ে ঝিনুক তখন কাঠ বেকার। সুনিতা সেনগুপ্ত জিজ্ঞাসা করেছিল, সত্যি তুই পড়াবি? সিরিয়াস না শখ? চাকরি আবার শখ হয় নাকি আন্টি? হুট করে ছেড়ে পালাবি না তো? বেটার চান্স পেলে প্রশ্ন আসে না? তাহলে আপাতত লিভ ভ্যাকেন্সিতেই কর। স্বপ্না মেটার্নিটি লিভে আছে। তাছাড়া তুই নার্সারির একটা সেকশন নে, উনি ফিরে এলে তখন দেখা যাবে। প্রতি বছর গাদা গাদা স্টুডেন্ট বাড়ছে। এবার মাধ্যমিকে দুটো স্ট্যান্ড করেছে, 14টা স্টার। বলতে বলতে সুনিতার চোখ চকচক। মনে হয় নার্সারিতে আরও 1-8টা সেকশন বাড়তে হবে। মিস্টার সেনগুপ্ত চান এক্স স্টুডেন্টরাই আমাদের স্কুলের টিচার হয়ে আসুক। নিলয় সেনগুপ্ত সুনিতার স্বামী, তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, স্কুলের মালিকও, বেজায় ব্যস্ত মানুষ। স্কুল নিয়ে ভাববার তার আদেও সময় নেই। তবু সুনিতা তার স্কুল সংক্রান্ত নিজস্ব সিদ্ধান্তের সেনগুপ্তর নাম ছুঁয়ে রাখবেই, শীতির হালকা সিঁদুরের মতো। ঝিনুক আলগা শ্বাস ফেলল। তোরা শুধু আমার চাকরি পাওয়াটাই দেখলি, পরিশ্রমটা তো আর দেখলি না। নার্সারিতে পড়ানো আবার পরিশ্রম কিরে? খালি তো আমার আপেলের আঁকা শেখানো, সঙ্গে ABCD 1-2, বড় জোর সুর করে দুলে দুলে হামটি ডামটি স্যাটার্নে ওয়াল। নীলাঞ্জনার ক্ষোভটা কোথায় ঝিনুক জানে। তাদের ইয়ারে এমএতে ফার্স্ট ক্লাস পেয়েও নীলাঞ্জনা তেমন কিছু করে উঠতে পারেনি। শ্যামবাজারের কাছে একটা কলেজে পার্ট টাইম পড়ায়। সপ্তাহে 6টা করে ক্লাস, দক্ষিণা মাসে 125। দরজায় দরজায় ধূপকাঠি ফ্রি করলেও এর থেকে বেশি রোজগার হয়। সেখানে
বরাত চড়ে জুটে যাওয়া ঝিনুকের চাকরিতে মাস গেলে 1200। এই 1200 টাকার বিনিময়ে তাকে কম খাটায় তার স্কুল। 3.5 ঘন্টা ধরে গোটা 40 বাচ্চার খিদমতগিরি, সম্মানজনক বেবি সিটিং। আন্টি হিসি করব, আন্টি পটি হয়ে গেল, এক একটা তো আবার তিলে বিচ্ছু। কালীঘাটে পুতলে কোদাই কানালে কাঁটা গাছ হয়ে বেরোবে। যেমন মুখ চলে তেমন হাত পা। ক্লাসে ঢুকেই কাঁধের ব্যাগ ঢাল হয়ে গেল, স্কেল তলোয়ার। সবাই তখন টেলিভিশনের টিপু সুলতান। হারে রে রে রে, আক্রমণ! সঙ্গে খিম চাটানো কামড়ানো তো চলছেই। এখন আবার নতুন ব্যাচ এসেছে, 3 বছরের একদল শিশু। গা থেকে এখনো দুধের গন্ধ যায়নি, অবিরাম প্যাঁ পো সানাই বাজিয়েই চলেছে তো চলেছেই। একটা মেয়ে তো আজও ঝাড়া 3 ঘন্টা মিহিসুরে ললিত শুনিয়ে গেল, ম্যার কাছে যাব, ম্যার কাছে। দূর দূর, কি লাভ হলো এই চাকরি পেয়ে? 1 বছর পার হয়ে গেল, এখনো সেই নার্সারিতেই খুঁজতে যাচ্ছে। বড়দের সেকশনে নিয়ে যাওয়ার নামগন্ধও করছে না সুনিতা আন্টি। মাঝখান থেকে লোভে লোভে কুড়েমি করে এবারও বিএডের ফর্ম আনা হলো না। WBSC বলে অঙ্কের পেপারে গাব্বু এক সরল করতেই 1.5 ঘন্টা জলে চলে গেল। না, এবার থেকে দুপুরে আর ঘুম নয়, পাটিগণিত প্র্যাকটিস করতে হবে। ঝিনুক ডিভানে শোয়া হলো। নিজের ব্যথার কাহিনী নীলাঞ্জনাকে শুনিয়ে লাভ নেই। এখন তাদের সকলেরই নিজস্ব জীবন শুরু করার সময়। চাকরি বাকরি, ঘর সংসার, ভূত ভবিষ্যৎ নির্মাণ করার সময়। এই সময় কলেজ ইউনিভার্সিটির পরীক্ষা কম নাম্বার পাওয়া বন্ধুর থেকে পিছিয়ে পড়তে ভালো লাগে কারুর? প্রসঙ্গ ঘুরিয়ে নীলাঞ্জনার চোরের ঈর্ষার খুশির প্রলেপ দিতে চাইল ঝিনুক। হ্যাঁ রে নীলু, তোর বিয়ের আর একটা কথাবার্তা চলছিল না, কদ্দূর? বিয়ের কথা উঠলেই নীলাঞ্জনার মুখ চোখ আলোকিত হয়ে ওঠে। হাসতে হাসতে বলল, ছেলে আসছে বোস্টন থেকে। গত রোববার মা আর দিদিটা এসেছিল, সঙ্গে একটা মাস্তুতো না পিস্তুতো ভাই। ইন্টারভিউ নিল, আগেরটার মতো হাতের লেখা দেখতে চেয়েছে। ছবি দেখে নাকি ছেলের খুব একটা অপছন্দ হয়নি, জাস্ট টুকটাক কয়েকটা খেজুরে প্রশ্ন করছিল। আমার রিসার্চ করার ইচ্ছা আছে নাকি না, কি কি রাঁধতে পারি, ড্রাইভিং জানি কি জানি না, ঘরদোর সাজানো সম্পর্কে কিরকম আইডিয়া। ও দেশে তো কাজের লোকের খুব প্রবলেম, এবার এসে 5-7টা দেখে চুজ করে একেবারে বিয়ে করে ফিরবে। ঝিনুক চোখ ঘোরালো। তুই কিন্তু এবার ছাড়বি না, কড়া ইন্টারভিউ নিবি বোস্টনের। সোজা জিজ্ঞেস করবি ঘরদোর ঝাড়াঝুড়ি করতে পারে কিনা, ভাতের ফ্যান কিভাবে গালবে, বাচ্চার ন্যাপি কিভাবে পাল্টাতে হয়। সুভাষিস জানলার ধারে গিয়ে গ্লাসের জলে হাত ধুচ্ছিল, চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আগে থেকে খবর দিস, কোশ্চেন নিয়ে আর তৈরি করে দেব। সুগলগ্না হেসে গড়িয়ে পড়ল। দৃশ্যটা একবার ভাব, বোস্টন মেয়েদের মতো হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে আছে, আর নীলু অদৃশ্য গোপ পাকিয়ে ঝাঁক ঝাঁক প্রশ্ন খুঁজছে। হ্যাঁ, তারপর বলো তো, তোমার গায়ের রং কি সত্যি এরকম লাল, না আমেরিকান ক্রিম মেখে তুলো আর স্পিরিট দিয়ে ঘষে দেখবো নাকি? ঘরে নতুন করে হাসির বাতাবরণ। ঝিনুকের মোটেই হাসি পাচ্ছিল না। মেয়েরা এখনো ভাবে বসলে যখন হাসি পায় না, ছেলেদের বেলায় হাসি আসবে কেন? মৈনাক বলল, সে তোমরা যতই ঠাট্টা করো, মার্কেট এখন এনআরআইদের। হ্যাঁ রে, বোস্টন গ্রিন কার্ড পেয়েছে? গর্বিত মোরগের মতো ঘাড় নাড়ল নীলাঞ্জনা। নিশ্চয়ই পেয়েছে, এতদিন ধরে যখন আছে। ওর মা তো কাঁদো কাঁদো কাঁদায় বলছিল, ছেলে বোধহয় আর ফিরবে না। বুদ্ধিমান হলে তাই করা উচিত। কিসের ভরসায় ব্রিলিয়েন্ট ছেলেরা এদেশে পড়ে থাকবে? এই শ্রবণা, তোর ভাইয়ের প্ল্যান কি রে? ইঞ্জিনিয়ারিং এর পর জিআরআই দেবে তো? কে জানে। ঝিনুক ঠোঁট উল্টালো। সবে তো 3rd ইয়ারে উঠেছে, এখনই কি কিছু বলা যায় নাকি? না না, লাইফের প্ল্যানিংটা অনেক আগে থেকে সেরে ফেলা উচিত। সুভাষিস ভীষণ সিরিয়াস। তোর ভাইয়ের তো দেখছি এত ব্রাইট ছেলে, ওই রকম ব্রিলিয়ান্ট ছেলের এখন যদি ক্লিয়ার অ্যাম্বিশনস না থাকে। ছোটন কি সত্যি খুব ব্রিলিয়ান্ট? মেধা কাকে বলে?
ঝিনুকের চোখের সামনে আচমকা একটা পুরনো দৃশ্য ভেসে উঠল। এক পাশ থেকে মা নলেন গুড় সন্দেশ আর ছানার পায়েস খাওয়াচ্ছে ছোটনকে, অন্য পাশ থেকে গুনগুন করে সাইন থিটা কস থিটা আউড়ে যাচ্ছে মহার্ঘ টিউটর। বাবা মা দুজনেই তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছে প্রতিটা শব্দ আর খাবারের কণা একসঙ্গে ছেলের শরীরে ঢুকছে কিনা। 1 থেকে 1 কারি খরচা করে মাস্টার রেখে দক্ষিণ শহরতলির নামী বোর্ডিং স্কুলে ভর্তি করা হয়েছে ছোটনকে। তবু প্রতি মুহূর্তে ভয়, ছোটন বোধহয় অঙ্কে একটু কাঁচা রয়ে গেছে এখনো। সেই ছোটন মাধ্যমিকে স্টার পাবে, উচ্চ মাধ্যমিকে 80%, খড়গপুর আইআইটিতে ইঞ্জিনিয়ার পড়ার সুযোগ। এতে আশ্চর্য হওয়ার কি আছে? বাহবা কার প্রাপ্য? সাফল্যটা কার? ছোটনের? না, ছোটনের পাওয়ার সুযোগের, না সুযোগ পাওয়ার ক্ষমতার? ধস, এইসব ভাবলেই মনটা এখন খারাপ হয়ে যায়। ঝিনুক দুদিকে মাথা নাড়ল। তূর্ণিটারও বোধ হয় আজ আর এলো না। আসবেই না যখন, কথা দেওয়ার কি দরকার ছিল? থাকুক ফেভিকলের মতো বসে সসের সঙ্গে সেটে, যতক্ষণ খুশি। ঝিনুক বিশাখাদের বাথরুমে গিয়ে মুখে চোখে একটু জল ছিটালো। গরমে গা হাত পা চিটচিট করছে। বাড়ি ফিরে আবার একবার স্নান করতে হবে। জমগোদা ব্যাগটা থেকে চিরুনি বার করে চুলের সামনেটা অল্প আঁচড়ালো। সে কখনো খুব একটা বেশি সাজে না। তার কমনীয় মুখে চিকন ত্বকে এমনি একটা আলগা লাবণ্য আছে। ধনুকের মতো ভুরুর নিচে তার চোখ দুটো অসম্ভব গভীর, কালো। সে গাঢ় চোখের কোণে সরু করে কাজল, কপালে ছোট্ট টিপ, হালকা একটু লিপস্টিক, ব্যাস। এতেই তাকে বড় স্নিগ্ধ দেখায়। ফ্লেয়ার কাট গুজরাটি কামিজের ওপর স্বচ্ছ ওড়না সুন্দর করে সাজিয়ে বাথরুম থেকে বেরোলো ঝিনুক। বেরাতে বিশাখার মা, হ্যাঁ রে শ্রবণা, তোর শুনলাম খুব শিগগিরই বিয়ে। ঝিনুক লজ্জা পেল। না মাসিমা, মানে এখনো ডেট কিছু ফাইনাল হয়নি, হয়তো অনিন্দিতা মা হতে চলল। তোর বিয়ে ঠিক হয়ে আছে, নীলাঞ্জনেরও একবার হয়ে যাবে। আর তোদের বন্ধু, তার কোনো হুঁশ আছে? ঝিনুক বুঝতে পারছিল বিশাখার মা কথাটা কোন দিকে নিয়ে যেতে চায়। মৈনাক এখনো চাকরি পায়নি। মৈনাকের ওপর তেমন আস্থাও নেই বিশাখার মায়ের। এই নিয়ে মাঝে মাঝে অনুযোগও শুনতে হয় তাদের। ঝিনুক পাশ কাটাতে চাইল। এই তো বিশাখা চাকরি পেয়ে গেল এবার। থাম তো, ওর চাকরি পাওয়ার জন্য কি বিয়ে আটকে আছে নাকি? কত ভালো ভালো সম্বন্ধ আসছে জানিস? বিশাখার মা ফোঁস করে শ্বাস ফেলল। তোরা তো বন্ধু, তোরা একটু বুঝিয়ে বল না। ওই ট্যাং ট্যাঙে ছেলেটার কথা না ভেবে যেন একটু আমাদের কথা শোনে। বিশাখা মৈনাকের বিষয় অত্যন্ত স্পর্শকাতর, ঝিনুক জানে। তাছাড়া ওদের ব্যক্তিগত সমস্যায় ঝিনুক নাক গলাবেই বা কেন? কোনো রকমে ভদ্র মহিলাকে কাটিয়ে ড্রয়িংয়ে ফিরল ঝিনুক। সুলগ্না ঝিনুককে জিজ্ঞাসা করল, কিরে, বেরোবি তো, নাকি তূর্ণির জন্য আরেকটু ওয়েট করবি? ঝিনুক ব্যাগ থেকে আর একটা বাবুলগাম বার করে মুখে পুরল। 8:10। এবার ধরে নেওয়াই যাক তূর্ণি আর আসছে না। ধ্যাত, এর চেয়ে আজ বিকেলে ঠাম্মার কাছে গেলেই ভালো হতো। আজ নিয়ে পরপর 2টো বুধবার ওল্ড হোমে যাওয়া হলো না। ঝিনুক বলল, চল বেরিয়ে পড়ি। দাঁড়া দাঁড়া, আরেকটু দেখে যা। তূর্ণির এখন শিওর অফিসের চেয়ার থেকে উঠে পড়েছে। সুভাষিস চোখ বন্ধ করে যেন অনেক দূরের ছবি দেখতে পাচ্ছে, এমন ভাব ফোটালো মুখে। এই মাত্র টয়লেট থেকে নাক ছেড়ে এলো। এবার ওদের রিসেপশনিস্টের পেছনে রাখা গণপতি বাপ্পার মূর্তির সামনে এসে দাঁড়িয়েছে। এই এখন ষষ্ঠাঙ্গে প্রণাম করলো সিদ্ধিদাতাকে। এবার পকেট থেকে চাবির গোছা বার করে একের পর এক ঘরে তালা লাগাচ্ছে। নীলাঞ্জনা খিলখিল করে হেসে উঠল। যা, তূর্ণীদের অফিসে মোটেই গণপতি বাপ্পার মূর্তি থাকে না, ওটা বিলিতি অফিস। ভিতরের চাপা রাগটাকে কয়েক সেকেন্ড কচকচ করে চিবিয়ে নিল ঝিনুক। তোদের তো বলেইছিলাম তূর্ণির ভীষণ অসামাজিক হয়ে যাচ্ছে। খুব চটেছিস মনে হচ্ছে। চটতে আমার বয়ে গেছে। রাখছিস কেন? সুলগ্না ঝিনুকের কাঁধে হাত রাখল। এটাই তো কেরিয়ার তৈরির সময়। অনিন্দিতা বলে শুনছিস না, ওর বর চেম্বার, নার্সিংহোম, হাসপাতাল সেরে 10:30 11টার আগে কোনো দিন ফেরে না। হাত পা ছড়িয়ে সুখ করে থাকতে গেলে খাটতে হবে না?
ঝিনুকের প্রশ্ন করতে ইচ্ছে হলো, কার সুখ? যাকে ভোর রাত্রিরে কাছে বেরিয়ে গভীর রাত্রে ঘরে ফিরতে হয়, তার জন্য হাত পা ছড়িয়ে থাকা কথাটা কি নিষ্ঠুর ঠাট্টা নয়? সুখের সংজ্ঞাটাই বা কি? যার জীবনে কাঠবেড়ালি ঘাসের নিচে বাদাম লুকোনো মনোরম দৃশ্য দেখার অবসর নেই, সে কিসের সুখী? যে মানুষ দুপুরে গঙ্গার বুকে কোনোদিন কোটি তারার ঝলকানি দেখার অবকাশ পায় না, তার কোথায় সুখ? ঊর্ধ্বশ্বাসে ছোটাতেই এই যে তার বাবা, শ্রীযুক্ত মানস সরকার, নিরীহ নিপট এক ভালো মানুষ। কলেজ, টিউশনি, কোচিং ক্লাস, নোটবই লেখা, পাবলিশার, এত কিছুর গোলক ধাঁধায় অবিশ্রান্ত ঘুরপাক খেয়ে চলেছে। সেই মানুষটা কি খুব সুখী? দিন রাত এভাবে রোজগারের ধান্দায় ঘুরতে বাবার কি ভালো লাগে? ঝিনুকের বুকের গভীরে একটা উষ্ণ বাতাস বয়ে গেল। ভালো লাগে না, নিশ্চয়ই বাবার ভালো লাগে না। উপায় বা কি? যেভাবে দিন দিন সংসারের চাহিদা বেড়ে চলেছে, ঝিনুকের নিজস্ব ওয়ার্ড্রবের শখ। ওয়ার্ড্রব এলো। মার কালার টিভি চাই, বিশেষ মডেলের কালার টিভি চাই এলো। ছোটনের বায়না ভিসিপি, তাও এলো। এর সঙ্গে ফ্ল্যাট কেনার দেনা মেটানো আছে। ছোটন আইআইটিতে পড়ছে, তার একটা বড় খরচা আছে। এছাড়া মাকে লুকিয়ে কাকার সংসারে 200-500 টাকা সাহায্য করাও আছে। তাও ভাগ্যিস ঠাম্মা ওল্ড হোমে থাকার কোনো খরচ ছেলের কাছ থেকে নেয় না। তুর্নিন্ড কি কালে কালে ওই রকম কেজো লোক হয়ে যাবে? মৈনাক সুভাশিসের নড়বার কোনো লক্ষণ নেই। নীলাঞ্জনারও বাড়ি কাছে, সে আরেকটু গল্প স্বল্প চালাবে। ঝিনুক আর সুলগ্না উঠল। রাস্তা বেরোতেই একটা গরম হলকা। বদ্ধ ঘরের চেয়েও বাইরে গুমোট আরো ঘন। বাতাস একেবারে থম মেরে আছে। বৈশাখ শেষের আকাশে বারুদের গন্ধ। সুলগ্না ঝিনুককে টানল, ঝড় আসছে, চল তাড়াতাড়ি মেট্রোতে চলে যাই। ঝিনুক দ্বিধায় পড়ল। বাসে গেলে ভালো হতো রে, একদম টানা বাড়ি অবধি। ওই বাসে তুই উঠবি এখন? বাস তো এখন ফার্নেস। চল চল, আমি রবীন্দ্র সরোবরে নেমে যাব, তুই টালিগঞ্জ থেকে রিক্সা ধরে নিবি। ঝিনুক আবার আকাশ দেখল। কাল বৈশাখী আসছে, আসছেই। নিউ মার্কেটে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল রমিতা। পলাশ কয়েক পা এগিয়ে গিয়েছিল। রমিতা পাশে নেই দেখে ঘুরে তাকিয়েছে। রমিতা হাত নেড়ে ডাকলো পলাশকে, এই দেখে যাও, জিন্সের এই স্কার্টটা কি দারুণ। সন্ধ্যার সাথে নিউ মার্কেট এখন বর্ণাঢ্য আরো। সার সার চমকদার আলোয় চোখ টানছে রকমারি লোভনীয় পসরা। অসংখ্য আলোর সঙ্গে মানুষের নিঃশ্বাস মিশে বৈশাখী উত্তাপ গাঢ় থেকে গাঢ়তর। পলাশ রমিতার পাশে এসে সিগারেট ধরালো। শোকেসের গায়ে ক্লিপ দিয়ে টান টান ফ্যাকাশে নীল জিন্সের স্কার্ট এমন ভাবে টাঙানো যেন এক অদৃশ্য নারী দেহ পড়ে আছে পোশাকটা। রমিতা উচ্ছ্বাসে ঝলমল হয়ে উঠল, কি এক্সক্লুসিভ, তাই না? পলাশ অবশ্য স্কার্টটা বিশেষ কোনো সৌন্দর্য খুলে পেল না। সিগারেট টান দিয়ে জিজ্ঞাসা করলো, স্পেশালিটিটা কি? কাঠটা কি অসাধারণ, উফ, এই সেলের জিন্স আমার এত ভালো লাগে। পলাশের মুখে আগ্রহের ভঙ্গি ফোটালো, তবে মুখ ভঙ্গিটা যে কৃত্রিম সেটা নজর এড়ালো না রমিতার। রমিতা একটু মুখ ফুলিয়ে শোকেসের সামনে থেকে সরে এলো। পলাশ নিচু গলায় বলল, কিনবে ওটা? থাক, অত সুন্দর জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতে পারলে না। ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছ, কোনো রুচি গড়ে ওঠেনি। রাগলে রমিতার নাকের পাটা ফুলে যায়, রক্তের আভা ছড়িয়ে পড়ে মুখে। সেদিকে তাকিয়ে পলাশ হেসে ফেলল, আহা, রেগে যাচ্ছ কেন? কিনেই ফেলো না। রমিতা আর একবার পিছন ফিরে তাকালো। স্কার্টটা ভীষণভাবে টানছে তাকে। দুর্বল হয়েও নিজেকে সামলে নিল। না থাক, তোমার মা আবার কি ভাববে? মা যেন তোমাকে স্কার্ট পরা ছবি দেখেনি। মানালির অর্ধেক ছবিতেই তো তুমি স্কার্ট নয় প্যান্ট পরা। মা কিছু বলেছে দেখে? রমিতা প্রতিবাদ করতে পারল না। হানিমুনে রমিতার নানা রকমের ড্রেস পরা ছবি দেখে পলাশের মা মুখ টিপে হেসেছে শুধু। এদিক দিয়ে ভদ্রমেলা যথেষ্ট আধুনিক।
পলাশের বাবাই যায় একটু। রমিতা মাঝে মাঝে নিজেরই কেমন অবাক লাগে, এই যে পুরুষটা তার সঙ্গে হাঁটছে এই আলোময় সুদৃশ্য বাজারের মাঝখান দিয়ে। একে তো সে চিনত না 6 মাস আগে। পলাশের মা বাবা দাদা বৌদিদের সঙ্গে যে এত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে তার সম্ভাবনাও মনের করে উঁকি দেয়নি কখনো। কোথা থেকে কোথায় যে চলে যায় মেয়েদের জীবন। দু একটা ছোটখাটো যোগাযোগ, একটা সামাজিক অনুষ্ঠান, মাত্র কয়েক মাস একত্রে বাস করার অভ্যাস, তাতেই কত চিন্তা ভাবনার বদল ঘটে যায়। পলাশের ভালো লাগা মন্দ লাগা, পলাশের পরিবারের প্রত্যেকের পছন্দ অপছন্দ অনিবার্যভাবে প্রতি মুহূর্তে স্মরণে আসে আজকাল। এই কি বন্ধন! নিউ মার্কেটের বাইরে এসে রমিতা বুক ভরে শ্বাস টানল। বাজারের অসহ্য গুমর থেকে মুক্তি। কিন্তু না, বাইরেও উত্তাপ কম নয়, বড় বিশ্রী ভ্যাবসা ভাব। বাতাসও সম্পূর্ণ স্থির। নিউ মার্কেটের দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। দক্ষিণের গেটের সামনে 2-3 অল্প বয়সী ছেলে অবিরাম সাবানের বুদবুদ ভাসিয়ে যাচ্ছে শূন্যে। আলোর প্রতিফলনে জলবিম্ব ক্রমশ রঙিন রঙিন গোলক ভাসছে, ভাসতে ভাসতেই ফেটে যাচ্ছে পথচারীদের গায়ে ধাক্কা খেয়ে। রমিতা মুগ্ধ চোখে ভাসন্ত বুদবুদ দেখছিল। পলাশ আচমকা ছুটেছে, এই ট্যাক্সি ট্যাক্সি! কলকাতা শহরে প্রয়োজনের সময় ট্যাক্সি পাওয়া লটারি পাওয়ার সামিল। অন্ধকার নেমে গেলে তো কথাই নেই। ট্যাক্সি তখন চালকের মেজাজ নির্ভর। উৎফুল্ল পলাশ ফাঁকা ট্যাক্সির জানলা দিয়ে মুখ গলালো। ট্যাক্সিওয়ালা জিজ্ঞাসা করলো, কোন দিকে? সাউথ, টালিগঞ্জ। আমি নর্থ। দার্শনিকের হাসি ট্যাক্সি চালকের ঠোঁটে। হাসতে হাসতেই অ্যাক্সিলেটারে চাপ দিয়েছে। হুড়মুড়ি খেয়ে পড়তে গিয়েও পলাশ কোনো রকমে ছুকে টাটটা সামালো। পরপর কয়েকটা ট্যাক্সির সঙ্গে গন্তব্য নিয়ে লুকোচুরি খেলার শেষ পর্যন্ত হেরে গেল পলাশ। অসহায় ক্ষোভে টান হাতের মুঠো ঠুকছে বাঁ হাতের চেটোয়। বিড়বিড় করে অশ্রাব্য গালাগাল করছে শহরের তাবৎ ট্যাক্সিওয়ালাদের। টকটকে ফর্সা রং, একটু মেয়েলি মুখ। পলাশকে এই সময় একটা ছেলে মানুষ লাগে। রমিতা হেসে ফেলল। ছাড়ো তো, এক্সপ্ল্যানেডে গিয়ে মেট্রো ধরি চলো। পলাশ নিম পাতা খাওয়া মুখে বলল, তোমার উচিত ছিল আজ বাড়ির গাড়িটা আনা। ওই গাড়ি? রমিতা চোখ টিপল। আচ্ছা, ওই থুরথুরে মরিস মাইরটা বেচে একটা বাইসাইকেল কিনে নেওয়া যায় না? তুমিও চালিয়ে অফিস যেতে পারো। ফাজলামি হচ্ছে। গাড়িটার সেন্টিমেন্টাল ভ্যালু জানো? দাদুর প্রাণ ছিল ওই গাড়ি। সেকেন্ড ওয়াইফ। জ্যাঠারা বেচে দিতে চেয়েছিল, বাবা সম্পত্তি ভাগের সময় যেচে ওটা নিয়েছে। গাক গাক করে তেল খায় তাও। পলাশও খেপালো রমিতাকে। দাঁড়াও, বাবাকে আজ গিয়ে বলছি। তুমি তোমার দিদি শাশুড়িকে নিয়ে ঠাট্টা করছো। না না, বলো না প্লিজ। বলেও অবশ্য লাভ নেই, বাবা তোমাকে কিচ্ছু বলবে না। কেন? নতুন বউ বলে? সুন্দরী বউ বলে। কন্ট্রাস্ট পার সবুজ সাউথ ইন্ডিয়ান শাড়িতে স্তুতিটা আলতো করে মেখে নিল রুমিলা। লিজেন স্ট্রিট ধরে হাঁটছে দুজনে। হঠাৎ একটা মারুতির সামনে এসে পড়ায় পলাশ জোরে টেনেছে রমিতার হাত। এত জোরে যে পলা আর মুনস্টোন পড়া মহিলার আঙুল টনটন করে উঠল। রমিলা হাত ছাড়িয়ে কয়েকবার মুঠো বন্ধ করে খুলল। উফ, তোমাদের লিওনদের হাত এখন চাষারে হয়। পলাশ হো হো করে হেসে উঠল। আর তোমাদের জেমিনিদের হাত বড় বেশি ডেলিকেট। রমিতা জিভ কাটল। এমা, একদম মনে নেই। শ্রীযোগী তোমাকে একটা গোমত ধারণ করতে বলেছিলেন, দূরতীর। মাকে বলেছ? মার একটা ভালো দোকান চেনা আছে, ঠকায় না। একদম ভুলে গেছি। এই, তোমার মা কি রাশি গো? বোধহয় টরাস। আমার মনে হয় লিব্রা। তোমার বাবার টরাস হলেও হতে পারে। টরাসরা একটু কনজারভেটিভ হয়। কেন? আমার বাবার মধ্যে সেকেলে বোনার কি দেখলে? সেদিন তোমার মাস্তুতো বোনের বিয়েতে লেহেঙ্গা চলে পড়ে গিয়েছিলাম।
তাই নিয়ে মার কাছে বাবা গজগজ করেছিলেন। আমি নিজের কানে শুনেছি। মা যত বলেন এটাই ফ্যাশন, বাবা কিছুতেই বুঝতে চান না। খালি বলছেন কাসুন্দের চৌধুরীর বাড়ির একটা ইজ্জত নেই, বনেদি বাড়ির বউ এরকম একটা পিঠ খোলা পোশাক পরে বিয়ে বাড়ি যাবে। ভাবা ওরকমই, একটু খুঁতখুঁতে। কাসুন্দে ছেড়ে গলফ ক্লাবে এসেও সাবেকি মেজাজ যায়নি। আফটার অল আগের জেনারেশন তো। তুমিই বলো, ড্রেসটা কি খারাপ ছিল? খারাপ নয়, ডেয়ারিং। পলাশ মুখে চোখে বিচিত্র মুদ্রা করল। এনিবডি কুড হ্যাভ ফলেন ফর ইউ। রমিতা আলগোছে ধাক্কা দিল পলাশকে। এখন খুব কথা ফুটেছে পলাশের। মানালিতে হানিমুনে গিয়ে এত লাজুক ছিল প্রথম প্রথম। সন্ধ্যাবেলা উচ্ছল বিশাখার ধারে, বিপাশার ধারে, হোটেলের বারান্দায় দীর্ঘ সময় স্থির হয়ে বসে থাকতেও তারা পাশে। রমিতাকেই কতবার গায়ে পড়ে পলাশের ধ্যান ভাঙাতে হয়েছে। হ্যাঁ গো মশাই, তুমি নাকি ইংলিশ মিডিয়ামে কোয়েট স্কুলে পড়েছিলে? পড়েছি তো। তারপর নাকি 4 বছর ইঞ্জিনিয়ারিং হোস্টেলে ছিলে? ছিলাম। সো ইঞ্জিনিয়ারিং হোস্টেলে থাকতেই তো, নাকি কোনো মনেস্ট্রিতে? পলাশ ভ্যাবলার মতো তাকিয়ে থাকতো রমিতার মুখের দিকে। অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে একসময় চোখ নামিয়ে নিত। রমিতা হাত ছুঁয়ে বলতো, হামা কি তোমার মঙ্ক মনে হয়? তাহলে সারাক্ষণ এত চুপচাপ কেন? সুন্দরের সামনে চুপ করে থাকাই তো নিয়ম। কোনটা সুন্দর? বিপাশা, বরফ মাখা পাহাড়, পাইন বন, জলের শব্দ? তুমি? কি আশ্চর্য নরম স্বরে শব্দটা উচ্চারণ করেছিল পলাশ। তুমি, যারা শব্দ নয়। পাইনের বনের ফাঁকে ফাঁকে মানালির মিহি বাতাসের স্পন্দন এখনো শব্দটা রিন রিন করে অনুক্ষণ বাজে রমিতার বুকে। সে যে সুন্দর, অসাধারণ সুন্দর, এ কথা জন্ম থেকে কয়েকবার লক্ষ্য শুনেছে সে। তার ত্বক শঙ্খের মতো মসৃণ, বাঁশপাতার মতো পাতলা তার ঠোঁট, পল্লবিত আঁখি, দুটিময় মুখমণ্ডল, কাশ্মীরি আপেলের মতো গায়ের রং। নিজের সম্পর্কে এসব বিশেষণ মুখস্থ আছে রমিতার, এখন বেশি রকম আছে। তবু ওই তুমি শব্দটা যেন অনেক অনেক বেশি মায়াময়। অদৃষ্টে গভীর বিশ্বাস রমিতার। সেই অদৃষ্টই বোধহয় পলাশকে নির্দিষ্ট করে রেখেছিল রমিতার জন্য। রমিতা একটা খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল। এই ভেলপুরি খাবে? রাস্তায় দাঁড়িয়ে? হ্যাঁ, এখন চারিদিকে খুব আন্তরিক হচ্ছে। কাগজ দেখছো না? যাদের হচ্ছে তাদের হচ্ছে, বাইরে খেলেই আন্তরিক হয় না। রমিতা গলা নামালো। ওই দেখো না সামনের মহিলাকে, এই খেয়েও কেমন স্বাস্থ্য রেখেছে। পলাশ বিশালাকায় মহিলাকে এক ঝলক দেখে নিল। কি নিপুণ কায়দায় একটার পর একটা ফুচকা ঢুকে যাচ্ছে মহিলার মুখবহরে। ফিসফিস করে বলল, স্বাস্থ্য নয়, বলো বপু। সার্কাসের জলহস্তিকে ফুলকপি খেতে দেখেছো কখনো? অবিকল সেই হাঁ। ওই খেলে তোমারও এরকম স্বাস্থ্য হবে। হবে হবে, আমার হবে। বলো না গো, দুটো ভেলপুরি ভালো করে সস দিয়ে মেখে। খেতে খেতে মুখ দিয়ে নানা রকম তৃপ্তির শব্দ করছিল রমিলা। পলাশ বলল, বাবা যদি এখন দেখে বাড়ির বউ রাস্তায় দাঁড়িয়ে। কিছুই হবে না, পাশে দাঁড়িয়ে আর একটা দিতে বলবো। বাবা খুব খেতে ভালোবাসেন, আমি জানি। কই আর তেমন খেতে পারে আজকাল? ডাক্তার তো অর্ধেক খাওয়াই মেরে দিয়েছেন, নুন বন্ধ, মিষ্টি বন্ধ। পলাশের কপালে ভাঁজ পড়ল। বাবাকে নিয়ে বড় চিন্তা হয় জানো। একটা স্ট্রোক হয়ে গেছে, এবারও ইয়ার এন্ডিংয়ে খুব স্ট্রেন গেল। বিজনেস নিয়ে যা টেনশন সারাক্ষণ। ফ্রেশ ও ডির জন্য ছোটাছুটি করতে হচ্ছে। হাওড়ার পলাশদের পুরনো আমলের বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরির ব্যবসা। এতদিন স্কুল কলেজে ওই যন্ত্রপাতির চাহিদা ছিল, ইদানিং সেই চাহিদায় ভাটার টান। কারখানায় নিজের অংশটাকে তাই আধুনিক করে গড়ে তুলতে চাইছে পলাশের বাবা। সুবিধা হচ্ছে না, ব্যাংক এখন সহজে লোন দিতে চায় না। এক হর্ষদ মেয়ে হাতেই যা টলমল অবস্থা করে দিয়েছে ব্যাংকগুলো। রমিলা বলল,
বাবাকে কদিন নার্সিংহোমে রেখে একটা থরো চেক আপ করিয়ে নিলে হয় না? দাদাও সে কথা বলছিল। আমি ভাবছি আগে একটা ভালো কার্ডিওলজিস্ট দেখিয়ে দিই। সিনহাদা ডক্টর সুমিত কেশনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেও নিয়েছেন শুক্রবার সঙ্গে 7টায়। আশ্চর্য, শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট করলে ওই দিন না আমার সঙ্গে মা বাবার ওখানে যাওয়ার কথা? ও নো! পলাশ চোখ বুঝে দুদিকে মাথা দেখাল। একদম খেয়াল ছিল না। তোমাদের বাড়ি পরের দিন গেলে হয় না? রাত্রে 9 থেকে আসবো। রমিতা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। পই পই করে পলাশকে ওই দিনটার কথা বলে রেখেছে, তবু পলাশ কি করে ভুলে গেল? সেই দিন ওই বাড়িতে মেজমাসিরা আসবে। বিয়ের সময় জব্বলপুর থেকে আসতে পারেনি। শুক্রবার সারা দিন থাকবে ওখানে। বারবার করে রমিতা পলাশকে ওই দিন জোরে আসতে বলে দিয়েছে বাবা মা। পলাশের কি দরকার ছিল বাবার দায়িত্ব নিজের ঘাড়ে নেওয়ার? পলাশের দাদা 10-5টা বাবার ফ্যাক্টরিতে বসেই খালাস। বৌদি বাড়ির কুটো নেড়ে দুটো করে না। তারা এই দায়িত্ব নিতে পারতো না? রমিতার ভীষণ ইচ্ছে সেদিন মাস্তুতো বোন মহেশ্বিতার সঙ্গে প্রাণ খুলে আড্ডা মারার, গল্প করার, খুনসুটি করার। কতদিন পর যে দেখা হবে? 1.5 বছর না 2 বছর? শুধু বিয়ের পর থেকেই কত কথাতে জমে গেছে রমিতার। পলাশকে না নিয়ে সেদিন কি করে যাবে বারাসাতের বাড়িতে? রমিতার নিজস্ব ইচ্ছে অনিচ্ছেগুলো কি বিশ্রীভাবেই না জড়িয়ে গেছে এই সদ্য পরিচিত যুবকের সঙ্গে, এদের পরিবারের সঙ্গে। একটা লম্বা নিঃশ্বাস গড়িয়ে এলো রমিতার বুক থেকে। এও কি বন্ধন? পলাশ নিজের মনে বলে উঠল, কদিন চেঞ্জে গেলে বাবা বোধহয় একটু ফ্রেশ হতে পারে। যদি গুরুদেবের ওখান থেকে কদিন ঘুরে আসে। রমিতা নিষ্প্রিয় মুখে শুনল কথাটা, কিছু বলল না। এক্সপ্লেনেড মেট্রো স্টেশনে ক্লোজ সার্কিট টিভির সামনে থোকা থোকা জটলা। ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ভারত বনাম সাউথ আফ্রিকার ভিডিও টেপ চলছে। পলাশ টিকিট কেটে কয়েক সেকেন্ডের জন্য সেখানে দাঁড়িয়ে পড়েছিল। রমিতা পলাশের হাত ধরে টানল। একদম নয়, আমি যখন সঙ্গে থাকবো তখন তুমি, শুধু আমি, আর কিচ্ছু না। অফিস যাত্রীদের ভিড় কমে গেছে, তবে বেশ কিছু লোক খানিক পরপর লাইন করেই দাঁড়িয়ে পাতাল ট্রেনের অপেক্ষায়। রমিতা ট্রেনে উঠে বসার সিটও পেয়ে গেল। এক বৃদ্ধ মানুষ বসতে গিয়েও রমিতাকে দেখে সসম্ভ্রমে জায়গা ছেড়ে দিল। এইসব ব্যাপারেও রমিতা খুব একটা আশ্চর্য হয় না। সুন্দরী মেয়েদের একটু সুবিধা প্রাপ্য, রমিতা জানে। পলাশ মাথার উপরে রড ধরে রমিতার দিকে ঝুঁকল। তোমার দিদি আমাদের চিঠির উত্তর দিল না তো? দেবে, ওরা যা ব্যস্ত থাকে। এ তো আর আমাদের দেশের গভর্নমেন্টের চাকরি নয়। ঠিকই তো, ও দেশে সবাইকে খেটে খেতে হয়। পলাশ ব্যঙ্গটা ফিরিয়ে দিল। চলো না, আমরাও কানাডায় চলে যাই। তোমার জামাইবাবুকে একটা জব ভাউচার পাঠাতে বলো। রমিতার বুকে সূক্ষ্ম কাঁটা ফুটল। তার থেকে কম সুন্দরী হয়েও কেমন এনআরআই পাত্র জুটে গেছে দিদির। পলাশরা যতই বনেদি হোক, দিদির শ্বশুরবাড়ির তুলনায় কোথায় যেন খামতি আছে এদের। পলাশও কি আর মিহিরদার মতো অত উঁচুতে উঠতে পারবে? সরকারি অফিসের ইঞ্জিনিয়াররা কতই বার ওপরে ওঠে। মিহিরদাদের 3-3টে মহাদেশ জোড়া কোম্পানি। কানাডাতেই বছরে 8 মাসের বেশি থাকতে পারে না মিহিরদা, অথচ সেও তো পলাশের মতোই এদেশ থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। রূপ বেশি থেকেও রমিতা যেন বিয়ের বাজারে সামান্য ঠকে গেছে। আচমকা রুক্ষ হলো রমিতা। ইচ্ছে থাকলে নিজেই চেষ্টা করো, অন্যকে বলবো কেন? রমিতার আকস্মিক ঝাঁঝে পলাশ থতমত। আলো আধারের আবছা বেয়ে প্রচন্ড গতিতে সুড়ঙ্গ পথ ধরে ছুটছে ট্রেন। যান্ত্রিক কণ্ঠ পার করে দিচ্ছে একের পর এক স্টেশন। পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন। ভবানীপুর থেকে চানা কামরাগুলো ভিড় অল্প বেড়েছে। রমিতার পাশের সিট খালি হতে পলাশ সেখানে বসলো। কি হলো, চুপ মেরে গেলে কেন? রাগ হয়েছে? রমিতা পলাশের অপ্রস্তুত মুখ দেখে হেসে ফেলল। মনে রাখবে, শনিবার নয়, শুক্রবার। কি শুক্রবার? কি শনিবার? আমাদের বাড়ি শুক্রবার, তোমার বাবার ডাক্তার শনিবার, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে।
ভূগর্ভ ছেড়ে মর্তে উঠেছেন পাতাল যান। মাটিতে উঠতেই প্রচন্ড ঝড়ের ঝাপটা অনুভব করল রমিতা। এসপ্ল্যানেডের গোমরা আকাশ টালিগঞ্জের কালবৈশাখী হয়ে দাপাদাপি করছে। উন্মত্ত বৃষ্টির দাপটে চতুর্দিক ধোঁয়া ধোঁয়া ঝাপসা। বাইরের চাতালে বেশ ভিড় জমেছে। বৃষ্টির ফলা থেকে নিজেদের বাঁচাতে হুড় মুড়িয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলো লোকজন। ঠিক ততটাই ভিড়ে যেখান থেকে ছুটে গিয়ে প্রথম বাস বা রিক্সায় উঠে পড়া যায় বৃষ্টি থামলেই। পলাশ ভিড় ঠেলে রমিতাকে নিয়ে সামনের দিকে এসে দাঁড়ালো। খোলা আকাশের নিচে 5-7টা মোটরসাইকেল স্কুটার অনর্গল বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। রাস্তার আলো বৃষ্টির ঝোড়োখান আড়ালো মান। পলাশ পলকা রসিকতা জুড়ল। 2 হুইলার গুলো চাতনা দেখো, অবধ মোষের মতো ভিজছে। সাদে কি আর কিনতে চাই না, কিনলে 4 হুইলার। আকাশ ছেড়া বিদ্যুতের সঙ্গে তাল মিলিয়ে ভ্রুভঙ্গি করলো রমিতা। কথাই সার, 2 মাস ধরে তো শুধু প্ল্যানিংই ভাসতে শুনছি। আগে না, সিটি ব্যাংকে কথা বলে এসেছি, 30% ডাউন পেমেন্ট, বাকিটা 5 বছরের মান্থলি ইনস্টলমেন্ট। হঠাৎ একটা জোর ঝাপটা এসে ভিজিয়ে দিয়ে গেল রমিতাকে। রমিতা নিজেকে আড়াল করার সময় পেল না। ঠিক তখনই পিঠের খোলা জায়গাতে একটা অচেনা হাতের স্পর্শ। চমকে তাকাতেই হাতের মালিকের চোখে চোখ। বছর 20-21-এর একটা রূপবান তরুণ, গলায় সনুর শোনাচ্ছেন, গায়ে জমকালো ব্যাগি শার্ট, চোখ মুখ ঠিক প্রকৃষ্ট নয়। ছেলেটা ঢুলু ঢুলু চোখে হাসলো, কুৎসিত অশ্লীল চাহনি। রমিতা পলাশের দিকে ঘেঁষে এলো, আঁচল টেনে শরীরের অনাবৃত অংশগুলো ঢেকে দিল ভালো করে, পিঠ, কোমর, নাভিদেশ। আবারও একটা নোংরা হাত স্পর্শ করছে শরীর। রমিতা আরো সরল পলাশের দিকে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিচ্ছে ছেলেটা একা নয়, আরো কয়েকজন আছে, সামনে, পিছনে, পাশে। পিছন থেকে একজন বেশ জোরে চিমটি কাটলো রমিতার নিতম্বে। রমিতা কুকড়ে গেল। পাশ থেকে দাড়িওয়ালা বেশ বড় সড়ো চেহারার এক যুবক কোনো কারণ ছাড়াই মৃদু ধাক্কা দিল পলাশকে। পলাশ কিছু বুঝতে না পেরে ঘুরে তাকিয়েছে। সঙ্গে সঙ্গে ছেলেটা খেঁচিয়ে উঠল, সোজা হয়ে দাঁড়ান, গায়ে পড়ছেন কেন? আমি কি করলাম? আপনি তোমায় ধাক্কা মারলেন। একদম ফালতু কথা বলবেন না, বলেই ছেলেটা আবার ধাক্কা দিল, এবার বেশ জোরে। পাশ থেকে নীল জিন্সের পকেটে পড়া একজন বলে উঠল, হই, সোজা হয়ে দাঁড়া। তুই তো কারি করছেন কেন? নিজেরা ইচ্ছা করে গায়ে পড়ছেন। এই, মুখ সামলে, কে তোর গায়ে পড়ছে? ইউ স্কাউন্ড্রেল! খিস্তি দিচ্ছিস কাকে বে? ব্যাগি শার্ট হ্যাঁচকা টান মেরে রমিতাকে সরিয়ে নিল পলাশের পাশ থেকে। মেয়ে ছেলে সঙ্গে থাকলে রোয়াব বেড়ে যায়। পলাশ রাগে ভাষা হারালো। রমিতা পলাশের হাত ধরে টানলো, সরে এসো তো, যত সব রাফিয়ানের দল। একটা ছেলে খ্যাক খ্যাক করে হেসে উঠল। পরিষ্কার বোঝা যায় ছেলেগুলো রীতিমতো পরিকল্পনা করে একটা অঘটন ঘটাতে চাইছে। হাসতে হাসতেই কালো টি শার্ট পরা ছেলেটা রমিতার থুতনি ধরল। হোয়াট আ সুইট ভয়েস! এবার পলাশ জ্ঞান হারালো, ঝাঁপিয়ে পড়ল কলার চেপে কালো টি শার্টের। উপস্থিত জনতার দিকে তাকিয়ে উত্তেজিতভাবে চেঁচাচ্ছে, দেখেছেন এদের কাণ্ড? আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরে এখন আমার স্ত্রীর গায়ে পড়ছে। এই চুপ, দেব এক ঝাপ্পড়, প্যান্টু খুলে নাঙ্গা করে দেব। জনতা নীরব। পলাশ পাগলের মতো চিৎকার করে উঠল, কে ঝাপ্পড় মারবে? কোন শুয়োরের বাচ্চার সাহস আছে দেখি? দাড়িওয়ালা বলশালী ছেলেটার ঠেলা খেয়ে পলাশ নিমেষে মুখ থুবড়ে পড়েছে খোলা চাতালে। ব্যাগি জামা আর কালো শিটার দুদিক থেকে চেপে ধরল রমিতার হাত। জনতার মুখের রা নেই, যেন রুদ্ধশ্বাসে কোনো ফিল্মের শুটিং দেখছে সবাই। পলাশ উঠে খ্যাপা ষাঁড়ের মতো ছুটে আসছিল। দাড়িওয়ালা মাঝপথে রুখে দিয়েছে তাকে। ধস্তাধস্তিতে ভিড় প্রায় ছত্রখান। হতচকিত ভিড়ের মানুষ যে সেদিকে পড়ে সরে সরে যাচ্ছে। রমিতা আত্মনাদ করে উঠল, কি অসভ্যতা আরম্ভ করেছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। ব্যাগি শার্ট সুর করে গেয়ে উঠল, আজ না ছড়ুঙ্গা তুঝে দম দমাদম।
কালো টি শার্ট নাচের ভঙ্গিতে কোমর দিয়ে টাক্কা মারল রমিতার কোমরে। তাদের কারুর মুখে এতটুকু ক্রোধের চিহ্ন নেই। হুবহু ফিল্মি নায়কদের ভাবভঙ্গি তাদের শরীরে। দিল মে হ্যাঁ তুফান বড়া দমদমাদম, নাচ মেরি জান জরা দমদমাদম। পলাশ প্রাণপণে বলশালী ছেলেটার হাত থেকে ছাড়াতে চাইছিল নিজেকে। ইউ ডার্টি বাস্টার্ড, আই উইল কিক ইউ। দাড়িওয়ালা সশব্দে চর কষালো তাকে। কিপ কোয়াইট ইউ সান অফ দ্য বিচ। রমিতা অসহায়ভাবে ভিড়ের মানুষদের সাহায্য চাইল। আপনারা কিছু করুন, প্লিজ কিছু করুন। এতক্ষণে ভিড় থেকে গুঞ্জন উঠেছে। টুকরো টুকরো মন্তব্য ফুলছড়ির মতো জ্বলে উঠে নিভে যাচ্ছে। কি হচ্ছেটা কি? ছেড়ে দিন না দাদা। মেয়ে ছেলে নিয়ে রাস্তায় বেরিয়ে এত মাথা গরম করলে চলে? ওকে তো প্রভোগ করলো মশাই। নিজেরা মারপিট করুন না, মেয়ে ছেলেটাকে টানছেন কেন? এদের দরকার ঝাড়, বুঝলেন? ঝাড়। হাতে পায়ে আঙুলগুলো থেতলে দিলে। শেষ কথা বলা মাঝবয়সী লোকটা হঠাৎ কোকিয়ে উঠল নীল জিন্সের লাঠিতে। পলকের গুঞ্জন স্তব্ধ। জনতা আবার বোবা। শুধু বৃষ্টির হাহাকার ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। প্রতিপক্ষহীন মানুষের জঙ্গলে নির্ভীক বীরের দল একবার রমিতাকে নিয়ে উল্লাসে মেতেছে। ঝটকা টানে রমিতার আঁচল লুটিয়ে পড়ল। কালো টি শার্ট রমিতাকে দু হাতে জাপটে ধরতে গিয়ে উঠল, চলিকে পিছে কেয়া হ্যায়। এক অদ্ভুত অসহায় ক্ষোভের সঙ্গে চূড়ান্ত অপমান মিশে রমিতার মস্তিষ্কের সমস্ত কোষ অচল হয়ে গেল। কি হচ্ছে, কি ঘটছে, কোনো কিছুই বুঝবার ক্ষমতা লুপ্ত হয়ে গেছে তার। দাড়িওয়ালা পলাশকে ঠেলে নিয়ে গেছে দেওয়ালের দিকে। পলাশেরও আর প্রতিরোধের শক্তি নেই। ভিড়ে একেবারে পিছনে অনেকটা দূরে দাঁড়িয়েছিল ঝিনুক। বৃষ্টি দেখে সে প্ল্যাটফর্ম থেকে বেরোয়নি। গন্ডগোল যখন চরমে, আচমকা ভিড় ঠেলে দৌড়ে এসেছে সে। নায়কদের কীর্তিকলাপ দেখে প্রথম তো তার মস্তিষ্ক অচল। চোখের সামনে এ কোন দৃশ্য? এ কি বাস্তব না কল্পনা? মুহূর্তে কি যেন হয়ে গেল ঝিনুকের। কাঁধের ব্যাগ দু হাতে চেপে দৌড়ে এসে দৃশ্যের মাঝখানে। এই জানোয়ার, ছাড় ছাড় বলছি। চেহারা পাত্র সব ভদ্রলোকের মতো। নীল জিন্সের জ্যাকেট কাছে এগোতেই হাতের ভারী ব্যাগ প্রচণ্ড শক্তিতে চালিয়েছে ঝিনুক। উদ্ভ্রান্তের মতো এলো পাথারি ব্যাগ ছুড়িয়ে যাচ্ছে। কালো টি শার্টকে পিছন থেকে জোরে টান মারায় রমিতা মুক্ত হয়েছে অনেকটা। লুটোনো আঁচল কোনো ক্রমে গায়ে জড়াতে জড়াতে সে দেখল কালো টি শার্ট এগিয়ে আসছে তার রক্ষাকর্ত্রীর দিকে। তীব্র ঘৃণায় ঝিনুক চেঁচিয়ে উঠল, আপনারা এতগুলো লোক হাঁ করে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? সকলের চোখের সামনে একটা মেয়ে ভাবে। কালো টি শার্ট হাত মুছড়ে বলল ঝিনুকের। অন্য হাতের চোটের উল্টো পিঠ দিয়ে আঘাত হেনেছে তার চোয়ালে। পরক্ষণেই তাকে প্রায় ছুড়ে দিয়েছে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা দ্বিচক্রযানগুলোর দিকে। ঝিনুক উঠে ঠোঁট মুছতে মুছতে আবার দৌড়ে এলো। ততক্ষণে ব্যাগি জামা আর কালো টি শার্ট রমিতাকে নামিয়ে দিয়েছে বৃষ্টিতে। ব্যাগি জামা একটা মোটর সাইকেলে স্টার্ট দিচ্ছে। কালো সিটার রমিতাকে টেনে হিঁচড়ে বসাতে চাইছে, আর ব্যাগি জামার মাঝখানে। দাড়িওয়ালা পলাশকে ছেড়ে আরেকটা মোটর সাইকেলে স্টার্ট দিতে ছুটল। জিন্সের জ্যাকেট আর একটায়। ঝিনুক ঝাঁপিয়ে পড়ে প্রাণ শক্তিতে দু হাতে টানলো রমিতাকে। টানাটানিতে রমিতা ঝিনুক দুজনেই গড়িয়ে পড়ল জল কাদায়। অবশেষে জনতার চৈতন্য এসেছে। হয়তোবা ঝিনুককে দেখেই ব্যাগি জামা আর কালো টি শার্টের দিকে রে রে করে তেড়ে গেল কয়েকজন। দু চারজন পলাশের সঙ্গে দৌড়েছে অন্য দুটো মোটর সাইকেলের দিকে। বিকট গর্জন তুলে দুটো মোটর সাইকেল পলকে বেরিয়ে গেল। নীল জিন্স দ্বিতীয় বাইকটাকে চালু করার জন্য দমাদম লাথি মারছে। সিক্ত টু হুইলার গোয়ারের মতো অনর। আবার লাথি মারল, আবারও। বলশালী যুবক কিছুতেই এগিয়ে ফিরে এসেছে বন্ধুকে উদ্ধার করতে। এলোমেলো মোটর সাইকেল ছুটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। কামন সুমন, লিভ দ্যাট ব্লাডি জাঙ্ক। নীল জিন্সের জ্যাকেট উল্টো পাকটা হাত চালিয়ে জনতার হাত থেকে পিছলে বেরিয়ে গেল। মরিয়া লাফে উঠে পড়ল বলশালী যুবকের বাহনে। সেকেন্ডের মধ্যে দুজনে উধাও।
রমিতা কাদায় বসে ঠকঠক করে কাঁপছিল। পলাশ তাকে উঠিয়েছে, হাঁপাচ্ছে হাঁপড়ের মতো। নোংরা 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 ডাস্টবিন হয়ে গেছে শহরটা। ঝিনুকের ওড়না বৃষ্টির জল কাদায় গড়াচ্ছিল। ওড়নাটা তুলে ঠোঁটের নিচে চাপলো ঝিনুক। কষ পেয়ে রক্ত গড়াচ্ছে। কাঁধের ব্যাগ ছিঁড়ে পড়েছে পায়ের কাছে। শুধু বাবুল গামটাই এখনো মুখে রয়ে গেছে তার। সেটিকে অশান্তভাবে চিবোতে চিবোতে সে গনগনে চোখে ভিড়ের দিকে তাকালো। শহর নোংরা হয় না, শহরের মানুষেরা নোংরা হয়। এতগুলো নপুংসক এক জায়গায় ভিড় করে দাঁড়িয়ে থাকলে, থু। রমিতা পলাশকে ছেড়ে ঝিনুককে হাত জড়িয়ে ধরল। লোকজনের ভিড় ক্রমশ ঘিরে ফেলেছে তিনজনকে। অজস্র অস্ফুট ধ্বনি থেকে একটি শব্দও পৃথক করা যায় না। অবয়বহীন সেই ভিড়টাকে হিংস্র চোখে দেখছিল ঝিনুক। চুপচাপ দাঁড়িয়ে অনেক তো মজা দেখলেন, এবার অন্তত থানায় চলুন। বলতে বলতে পলাশের দিকে ঘুরেছে। ইমিডিয়েটলি ডায়েরি করা দরকার। বৃষ্টি থামলেই আমরা কিছু থানায় যাব। পলাশ রোবটের মতো মাথা নাড়ল। রমিতার বুকের ভিতর জমাট অপমান এতক্ষণে কান্না হয়ে ঝরে পড়তে চাইছে। পেট গুলিয়ে বমি এসে গেল। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলাতে গিয়ে ঝিনুককে আঁকড়ে ধরে টুকরে উঠল রমিতা। কালবৈশাখীর বৃষ্টি আসতে যতক্ষণ, মিলিয়ে যেতেও ততক্ষণ। বৃষ্টি থামতে চাতাল থেকে রাস্তায় এলো তিনজন। ঝিনুক বলল, দাঁড়ান, মোটর সাইকেলের নাম্বারটা নিয়ে নি। পলাশ আর ঝিনুক পরিত্যক্ত যানটাকের দিকে এগিয়েছে। রমিতা ছেঁড়া ব্লাউজ টানতে আষ্টে পিষ্টে গায়ে জড়ালো শাড়িটাকে। চারিদিকে চোখ ঘুরিয়ে ভিড়টাকে খুঁজল। ভিড়ের মানুষ যে যার মতো ছুটেছে আপন কোঠরের দিকে। তাদের সঙ্গে একটিও লোকও নেই।